হ্যালো ভিউয়ার্স, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যখন আমরা পাচ্ছি যে বিভিন্ন ধরনের জ্বর তো দেখছি এখন, জ্বরের সিজন, বিভিন্ন ভাইরাল ফিভার আমরা দেখছি। অনেক জায়গায় ম্যালেরিয়া পজিটিভ আসছে, অনেক জায়গায় টাইফয়েড পজিটিভ আসছে, অনেক জায়গায় ডেঙ্গু পজিটিভ আসছে। তো এখন এই সমস্ত জ্বর আমরা পাচ্ছি। তো অনেক সময় আমরা নর্মালি পেশেন্ট দেখে অনেক সময় বুঝতে পারি না যে জ্বরটা কী হলো। হয়তো দেখা গেল খুব হাই ফিভার হচ্ছে, তার সঙ্গে একটা বডি এক, হাত পা ব্যথা যন্ত্রণা, মাথার যন্ত্রণা, হেডেক যেটা বলা হয়, তার সঙ্গে নসিয়া ভমিটিং একটা ব্যাপার থাকে। তো সাধারণত আমরা ভাইরাল ফিভার এগুলো দেখি যে নর্মাল, খুব বেশি টেম্পারেচার নেই, 101-2 টেম্পারেচার আছে, অল্প একটু গা হাত পা ব্যথা হলো, অল্প একটু এক দুবার বমি হলো, ওটা দেখা যাচ্ছে যে 5-7 দিন থাকে, তারপর আস্তে আস্তে কমে যায়। কিন্তু যখন পেশেন্টের এই বমি ভাব, ব্যথা যন্ত্রণা কমছে না, কোনোভাবেই বাড়তেই চলেছে, ঔষধে হয়তো খুব বেশি কাজ হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের অনেক রকম পরীক্ষা করে দেখতে হয় যে জ্বরটা কেন হলো, জ্বরের পিছনে কি কারণ আছে। জ্বর তো সিম্পলি হতে পারে, জ্বরটা আবার কোনো প্যাথোজেন থেকে হতে পারে। তো এই একটা পেশেন্ট, আমার খুব পরিচিত পেশেন্ট, জ্বরের নিয়ে 4-5 দিন ভুগলো। তো আমি 3 দিনের মাথায় টেস্ট হয়েছিল না, পরীক্ষাটা, রক্ত পরীক্ষাটা, 3 দিনের মাথায় যখন জ্বর কোনোভাবেই কমছে না, গা গোলানো ভাব, বমি ভাব, মাথার একটা যন্ত্রণা আছে, তো আমি দেখলাম যে খুব বেশি গা হাত পা ব্যথা নেই। আমরা জানি ডেঙ্গু ফিভার হলে যে ব্রেক বোন ফিভার, মানে একটা হাড় ভাঙা যন্ত্রণা, মানে অত্যাধিক যন্ত্রণা, যেসব যন্ত্রণা সহ্য করা যায় না, তার সঙ্গে গা গোলানো ভাব, বমি ভাব, মাথার যন্ত্রণাটা থাকে। আর একটা থাকে পোস্ট অরবিটাল একটা পেন থাকে, মানে চোখের পিছনটা প্রচণ্ড পেন থাকে, সহ্য করা যায় না, তার সঙ্গে একটা মাথার যন্ত্রণা, বমি ভাব। আর ব্রেক বোন ফিভার মানে হাড় ভেঙে গেলে যেরকম যন্ত্রণা, ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে সেরকম যন্ত্রণা হয়। তো যাই হোক, আমি কিছু টেস্ট করলাম, যে টেস্টগুলো ম্যালেরিয়া ছিল, টাইফয়েড ছিল, ডেঙ্গু ছিল। তো ম্যালেরিয়া নেগেটিভ এসছে, টাইফয়েডও নেগেটিভ এসছে, ডেঙ্গুটা কিন্তু পজিটিভ এসছে। তো ডেঙ্গুটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট, মানে এর স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, যেহেতু এটা ভাইরাস থেকে হয় এবং এটা মশার থেকে হয়। মশা একটা এডিস বলে মশা আছে, মসকুইটোর মধ্যেই ভাইরাসটা থাকে, ডেঙ্গির ভাইরাসটা থাকে, এবং ওই মশা যাকে কামড়াবে, সেই কামড়ানোর সঙ্গে সঙ্গে রক্তের মধ্যে ওই ভাইরাসটা ঢুকে যাবে। এবং আমরা জানি ডেঙ্গি 4 প্রকার হয়, ডেঙ্গি 1, ডেঙ্গি 2, ডেঙ্গি 3, ডেঙ্গি 4, এই 4 রকম ডেঙ্গি হয়। এই ডেঙ্গি 4 রকম থেকে যে কোনো একটা কাইন্ড থেকে, এক রকম থেকে ডেঙ্গি হতে পারে। তো এর কোনো সত্যিকারের আমাদের যে ডেঙ্গি ভাইরাস মারার জন্য স্পেসিফিক কোনো অ্যান্টিভাইরাল মেডিসিন কিন্তু আমাদের নেই। এর সাইন সিমটম যেমন হবে তেমনভাবে ট্রিটমেন্ট করতে হবে। জ্বর হলো, হাই ফিভার হচ্ছে, সেখানে প্লেন প্যারাসিটামল, এখানে কিন্তু অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন বা ডাইক্লোফেনাক গোত্রে, একটু কড়া গোত্রে যেগুলো আমরা দিই, সেগুলো একদমই দেওয়া যাবে না। এখানে প্লেন প্যারাসিটামল, তার সঙ্গে গা পা স্পঞ্জ করা, টেপিড স্পঞ্জ যেটা আমরা বলি, অর্থাৎ উষ্ণ জলে একটু কাপড় ভিজিয়ে, গামছা ভিজিয়ে গা পা স্পঞ্জ করা, তার সঙ্গে কপালে জলপটি দেওয়া, এবং সব থেকে বেশি হচ্ছে লিকুইড খাওয়ানো, ওরাল লিকুইড। যেহেতু ডেঙ্গি পেশেন্টের একটা খাওয়ার অনীহা থাকে, অ্যানোরেক্সিয়া যেটা বলা হয়, মানে খাওয়ার প্রতি কোনো ইচ্ছাই থাকে না, একটা মুখে বিস্বাদ ভাব, তার সঙ্গে একটা গা গুলানো ভাব, খেলেই বমি হবে একটা ভয়, বমি অনেক সময় হয়। তো সেই জন্য যে পেশেন্ট না খেতে খেতে পেয়ে শরীর অনেক উইকনেস হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় স্যালাইন দিয়ে আমাদের পেশেন্টকে একটু ঠিক করতে হয়। তো এই পেশেন্টের যেহেতু ডেঙ্গি পজিটিভ এসছে এবং আদার্স কোনো অন্য কোনো সমস্যা কিন্তু নেই, বললাম টাইফয়েড নেগেটিভ, ম্যালেরিয়া নেগেটিভ, তার সঙ্গে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা পাওয়া গেছে, লিউকোপেনিয়া পাওয়া গেছে, লিউকোপেনিয়া ডব্লিউবিসি কমে গেছে। এটা কিন্তু ভাইরাল ফিভারে ডব্লিউবিসি কমে যায়, লিউকোপেনিয়া যেটা আমরা বলি। তো সেই সব ক্ষেত্রেই দেখছি যে ডেঙ্গির একটা সাইন সিমটম আছে। তো প্রেশারটাও 100/60 মতো আছে, একটু কমের দিকে আছে, যেহেতু পেশেন্ট খেতে পাচ্ছে না। আপনার এখন কি সমস্যা হচ্ছে, মানে একদম খাওয়ার প্রতি কোনো ইচ্ছা নেই, তাই তো? আর খেতে গেলেই বমি একটা ভাব হচ্ছে। আচ্ছা, আপনার জ্বরের পরে পরীক্ষা 3 দিনে পরীক্ষা করেছি না, 3 দিন জ্বর ছিল, 3 দিনের মাথায় পরীক্ষাটা হয়েছে। হ্যাঁ, এবারে হ্যাঁ, আর এমনি গা পা যন্ত্রণা আগের থেকে অনেক কমে গেছে, তাই তো? হ্যাঁ, আরেকটা কথা বলবো, যে ওই যে জ্বরের ব্যাপারটা, আমরা ডেঙ্গি পেশেন্টের যে জ্বরটা দেখি, সেটা হচ্ছে NS1। প্রথমে যদি 5 দিন জ্বর হয়, মানে পেশেন্ট আমাদের কাছে আসলো, 5 দিনের মধ্যে যদি আমরা পরীক্ষা করি, সেখানে NS1 প্লেন করলে হয়, ওটা খরচ খুব বেশি নয়। এখানে এক্ষেত্রে IgM, IgG এগুলো খুব বেশি দরকার হয় না। 5 দিন পরে যদি আমাদের টেস্ট করতে হয়, সেখানে IgGM বা IgG এইগুলো টেস্ট করে তখন দেখতে হয়। প্রত্যেকের ক্ষেত্রে মানে অ্যান্টিজেন অ্যান্টিবডির ব্যাপার থাকে। তো আমি অ্যান্টিজেন NS1 করেছিলাম, NS1ই পজিটিভ এসছে। তো এখন পেশেন্টের স্যালাইন চলছে, আপনারা দেখছেন যে স্যালাইন চলছে, যেহেতু পেশেন্ট খেতে পাচ্ছে না, বমি ভাব, একটা শরীর অত্যাধিক দুর্বল, উইকনেস একটা আছে। তো স্যালাইন এখন এটা NS চলছে, NSটা তারপরে একটা RL দেবো, তার সঙ্গে একটু বমির ইঞ্জেকশন করতে হচ্ছে, যেহেতু বমি ট্যাবলেট খেয়েও কাজ হচ্ছে না। তো এখানে যে জোফার আমি IV করছি। তো দেখা যাক কন্ডিশন কি, আশা করি পেশেন্ট যা কন্ডিশন দেখলাম, যা সাইন সিমটম আছে, যা ট্রিটমেন্ট, এতেই আশা করি ঠিক হয়ে যাবে। আর একটা অ্যান্টিবায়োটিক দিতেই হয় যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, সেখানে আমি অগমেন্টিন একটা কোভ্যাক্সিক্লাভ ট্রিটমেন্ট চলছে, আর ভিটামিনও চলছে। তো সবাই দেখছেন যে পরিস্থিতি এমন। তো অবশ্যই এবার প্রত্যেকে সচেতন থাকতে হবে যে ডেঙ্গি মানেই খুবই খারাপ তা নয়।
আমরা ডেঙ্গি কখন খারাপ বলবো? যদি অত্যাধিক শরীর দুর্বল থাকে, বমি কোনো মতেই কমছে না, ইঞ্জেকশন দিয়েও বমি কমছে না, যদি পায়খানার সঙ্গে রক্ত বার হচ্ছে, পেচ্ছাপের সঙ্গে রক্ত বার হচ্ছে, মুখের মাড়ি দিয়ে রক্তপাত হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তাহলে সেখানে অবশ্যই চিন্তা করতে হবে যে প্লেটলেট কমে গেছে কিনা। ওই জন্য প্লেটলেট 1-2 দিন অন্তর অন্তর সিবিসি বা প্লেটলেট দেখতে হবে। যদি প্লেটলেট মোটামুটি ঠিকঠাক থাকে, তো এই যে পেশেন্টের প্লেটলেট কিন্তু 1,76,000 আছে, ওটা 1.5 লাখের উপরে থাকলে কিন্তু সেটা নর্মাল। 1,76,000 মানে নর্মাল আছে, তাহলে সেটা আমাদের প্লেটলেট কমে গেছে এরকম চিন্তা কিছু নেই। অতএব এটা দিক দিয়ে অনেকটা ভালো। তো প্লেটলেট যদি কমে যায়, ওটা টেস্ট করে তার সঙ্গে যদি শরীর অত্যাধিক দুর্বল হয়, বমি হয়, পেটের যন্ত্রণা, বিশেষ করে ডান দিকে যদি যন্ত্রণা থাকে, সেটা একটা ডেঙ্গির খারাপ সাইন। তার সঙ্গে যদি একটা শক সিনড্রোম বলে ব্যাপার আছে, তো অত্যাধিক দুর্বল থেকে হয়, যদি স্যালাইন আমরা না দিই, পেশেন্ট যদি না খেতে পেয়ে পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে একটা দুর্বলতা বা বিভিন্ন সমস্যা হতে পারে। সেখানে অবশ্যই হসপিটালে অ্যাডমিশন করে ইমিডিয়েট কিছু এমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হবে। তো এখন পেশেন্টের কন্ডিশন ভালো, ডেঙ্গি হলেই যে ভয় সেরকম নয়, আমরা বাড়িতেই রেখেই ট্রিটমেন্ট করতে পারি যদি সব কিছু মেজারমেন্ট ঠিক থাকে। আমরা যদি ঠিকঠাকভাবে ঔষধ মেডিসিন দিয়ে, আইভি ফ্লুইড দিয়ে, তার সঙ্গে যা সাপোর্টিভ থেরাপি যেগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে এর জন্য ভয়ের কিছু হয় না। তো অবশ্যই ব্যাপারে যদি কোনো আপনাদের প্রশ্ন, এই ডেঙ্গি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যে এর পরেও যদি কিছু জানতে চান, অবশ্যই আমার কমেন্টে জানাবে, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। বলেছিলাম যে ডেঙ্গু পেশেন্টের, তো দেখলেন স্যালাইন দুটো দিয়েছিলাম, দুটো মানে একটা এটা আরএল চলে গেল, এটা আরএল প্রথম দিয়েছিলাম এনএস নর্মাল স্যালাইন, তারপরে দেখছেন এটা আরএল। তো এটা দেওয়ার পরে মোটামুটি পেশেন্ট এখন, আচ্ছা এখন আগের থেকে তো ভালো, আগের থেকে যে গা গোলানো ভাব ছিল বা যেটা জ্বর ভাব ছিল বা শরীর দুর্বলতা ছিল, অনেকটা ভালো তো। হ্যাঁ, তাহলে মোটামুটি 2 বোতল স্যালাইন দেওয়ার পরে আমি তো আইভি ইনফিউশনটা খুলে দিচ্ছি, আর দরকার নেই এখন, যেহেতু কন্ডিশন ভালো আছে, 2টো স্যালাইন চলে গেছে মানে আইভিটা চলে গেছে। এখন পেশেন্টের একটু পেচ্ছা বলবল পাচ্ছে, তারা কন্ডিশন আগের থেকে অনেক ভালো, যে গা গোলানো ভাব, বমি ভাবটা অনেক কমে গেছে, জ্বরটা যে হাই টেম্পারেচার ছিল কিছুটা, মোটামুটি 100 কাছাকাছি জ্বর ছিল, সেটা অনেকটা কম। তো যদি প্রয়োজন হয় 1-2 দিন পরে আবার যদি প্রয়োজন হয় 1-2 বোতল দেওয়া যাবে, একটা না বেশি ফ্লুইড দেওয়াও সমস্যা, সেটা আবার শরীরের মধ্যে সমস্যা তৈরি করে। তো অবশ্যই এটা সাবধান থাকতে হবে যে যাদের এই সমস্যা আছে বাড়িতেই, যাদের বিভিন্ন রিলেটিভ হোক, বাড়িতে আত্মীয় স্বজন যে ডেঙ্গু হয়েছে মানে অত্যাধিক চিন্তা ভাবনা করা বা অত্যাধিক টেনশন করা, এটা করা চলবে না। অবশ্যই ডক্টরের অ্যাডভাইস মতো, ডক্টর যেটা বলবে যে কন্ডিশন অনুযায়ী রক্ত পরীক্ষা করতে হবে, তার সঙ্গে যদি স্যালাইন দিতে হয়, সেটা যদি বাড়িতে সম্ভব হয় না, কোথাও হসপিটালে অ্যাডমিশন করে বা আশেপাশের যে নার্সিংহোম বা হসপিটালে গিয়ে কিন্তু 1-2 স্যালাইন 1-2 দিন অন্তর অন্তর দিয়ে, তার সঙ্গে ভিটামিন যেগুলো সাপোর্টিভ থেরাপি, এগুলো অবশ্যই করলে ডেঙ্গি পেশেন্ট কিন্তু বাড়িতেই সুস্থ হয়ে যায়। এ নিয়ে হয়তো হসপিটালে দৌড়াদৌড়ি করার দরকার নেই, যে হসপিটালে অ্যাডমিশন করতেই হবে। ডেঙ্গি পেশেন্ট মানেই যে হসপিটাল না গেলে হবে না, বাড়িতে অ্যাডমিশন, বাড়িতে ট্রিটমেন্ট করা যাবে না, বাড়িতে রাখা যাবে না, এটা কিন্তু নয়। কারণ গ্রাম অঞ্চলে বা বিভিন্ন মানুষ কিন্তু এই ডেঙ্গি নিয়ে একটা হয়তো অত্যাধিক চিন্তা ভাবনা করে যে ডেঙ্গি হয়েছে মানে হসপিটালে ভর্তি করতে হবে, কিন্তু নয়। হসপিটালে যাওয়া তো পেশেন্টের একটা কষ্ট, সেখানে তাদের আত্মীয় স্বজনদের থাকা, সব মিলিয়ে একটা খুব সাফারিং হয়, একটা টেনশন, উদ্বেগ, বাড়ির সংসার ধর্ম ছেড়ে হসপিটালে পড়ে থাকা 5-7 দিন, সেটাও সম্ভব হয় না। তা প্রয়োজন হলে অবশ্যই যদি প্লেটলেট কমে যায়, পেশেন্টের কন্ডিশন যেগুলো বলেছিলাম এর আগেও, যেগুলো বললাম, যে কন্ডিশনগুলো হলে যদি পেশেন্টের অত্যাধিক দুর্বলতা থাকে, ডান দিকে ব্যথা থাকে, অত্যাধিক ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে, ব্লিডিং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, পেশেন্ট বলছে আমি ঠিক সুস্থ হতে পারছি না, আমার একদম ওটার ক্ষমতা নেই, তো অবশ্যই সেখানে হসপিটালে অ্যাডমিশন করতে হবে। তাছাড়া যদি পেশেন্ট কন্ডিশন মোটামুটি ভালোর দিকে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে রেখে ডক্টরের অ্যাডভাইস মতো চললে, স্লাইন দিলে, সাপোর্টিভ থেরাপি দিলে পেশেন্ট সুস্থ হয়। তো আপনারা দেখলেন। তো আজকে পেশেন্টকে আমি রিলিজ করে দিচ্ছি, পেশেন্টের স্যালাইন আমি খুলে দিলাম, এভাবে ওষুধ যেগুলো চলছিল চলবে। তারপরে যদি 2-3 দিন পরে যদি প্রয়োজন হয় আবার স্যালাইন দেওয়া হবে। তো ঠিক আছে, ধন্যবাদ।